যারা পাস নিয়ে টেনশনে আছো তাদের ক্ষেত্রেও আমি এক্সক্লুসিভ সাজেশন দিচ্ছি। তোমরা জানো তোমাদের টোটাল 11টা বোর্ড, 9টা বোর্ড হচ্ছে গিয়ে সাধারণ শিক্ষা বোর্ড, একটা হচ্ছে গিয়ে কারিগরি শিক্ষা বোর্ড, আর একটা হচ্ছে মাদ্রাসা বোর্ড। আশা করছি এই 11টা বোর্ডের জন্য আমার সাজেশন গুলা থেকে 95% কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। আজকের ভিডিওর প্রথমেই দেখবো রাইটিং পার্টের 40 মার্কসের সাজেশন, তারপরে আমরা 60 মার্কস গ্রামার পার্টসের উপর সাজেশন দেবো। আজকে ভিডিও ফার্স্ট টপিক হলো সিভি রাইটিং। সিভি রাইটিং তোমরা জানো 2 পেজের মধ্যে লিখতে হয়, একটা হচ্ছে গিয়ে লেটার রাইটিং আর একটা হচ্ছে কারিকুলাম ভিটে বা রিজিউম পার্ট, যেটাতে তোমার পার্সোনাল ডিটেলস গুলো লিখতে হয় এবং তোমাদের বিভিন্ন গ্রাজুয়েশন গুলা কিন্তু লিখতে হবে, বার্থ ডেট এবং গ্রাজুয়েশন ডিগ্রি গুলা তোমাকে অনেক কেয়ারফুলি লিখতে হবে। সিভি রাইটিং এর ক্ষেত্রে তোমাকে কোশ্চেনে বলবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সামথিং, যেরকম ধরো তোমাকে আমার সাজেশনের ক্ষেত্রে নাম্বার 1 বলবো টিচার বা লেকচারার যদি আসে, অথবা অ্যাসিস্ট্যান্ট টিচার তোমার স্কুলে অথবা প্রিন্সিপাল পোস্টে যদি অ্যাপ্লিকেশন করতে বলে তাহলে নাম্বার 1 হচ্ছে টিচার, নাম্বার 2 হচ্ছে অফিসার। অফিসারটা জুনিয়র অফিসারও বলতে পারে, সিনিয়র অফিসারও বলতে পারে, অথবা কোনো একটা ব্যাংকের অফিসারও বলতে পারে। সো যে কোনো জায়গার অফিসার বললে তোমরা এই প্যাটার্নটা ফলো করবা। নাম্বার 3 হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আইটি ইঞ্জিনিয়ার, এই সবগুলো কিন্তু একই প্যাটার্নের। নাম্বার 4 হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা মেডিকেল সেলসম্যান অথবা ডক্টর কিংবা নার্স, এই বিষয়টাও আসবে এখানে। নাম্বার 5 হচ্ছে কম্পিউটার অপারেটর বা অফিস অ্যাসিস্ট্যান্ট, কিন্তু একই জিনিস। এই নাম্বার 5 আর নাম্বার 11 কিন্তু একই বিষয়, কারণ কম্পিউটারে ছোট পোস্টে আবেদন করার জন্য নরমালি এই বিষয়গুলো চলে আসে। আর নাম্বার 6 হচ্ছে অডিটর বা অ্যাকাউন্টস অফিসার, এটাও সেম টাইপের। নাম্বার 7 হচ্ছে সেলস এক্সিকিউটিভ বা তোমরা সেলসম্যান বলতে পারো। নাম্বার 8 হচ্ছে গিয়ে জার্নালিস্ট বা নিউজ রিপোর্টার বা নিউজ এডিটর, যেটাই বলো না কেন। নাম্বার 9 হচ্ছে ম্যানেজার, জিএম বা জেনারেল ম্যানেজার বা ডিজিএম, ডেপুটি জেনারেল ম্যানেজার, এরকম আর কি বিভিন্ন পোস্টের জন্য তোমাকে অ্যাপ্লিকেশন করতে বলে। আর নাম্বার 10 হচ্ছে গিয়ে লাইব্রেরিয়ান, আর নাম্বার 11 যেটা বললাম অফিস অ্যাসিস্ট্যান্ট। এখন এই 11টার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার কাছে টিচার, অফিসার, কম্পিউটার অপারেটর, তারপর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আর লাস্ট হচ্ছে সেলস এক্সিকিউটিভ। আমার কাছে এই 5টা এই বছর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে। বাকি 11টা তো পড়তেই হবে, এই 5টা অনেক ভালো করে পড়তে হবে। তোমরা যারা পাস করতে চাও তারা শুধু স্টারগুলো ভালো করে পড়ে ফেলো, আর যারা 90+ কনফার্ম করতে চাও তাদের আমার সাজেশন থাকবে এই 11টাই ভালো করে পড়ে ফেলো। এরপর হচ্ছে ফর্মাল লেটার বা ইমেল রাইটিং। ইমেল হলে 1 পেজের মধ্যেই লিখতে হবে, আর ফর্মাল লেটার হলে 2 পেজে যাওয়ার একটু সুযোগ আছে, অথবা তোমাদের কমপ্লেন লেটার বা নোটিশ আকারেও কিন্তু আসতে পারে। লাস্ট ইয়ারে দেখলাম নোটিশ কিংবা কমপ্লেন লেটার এসেছিল, যেমন ধর একটা অবজেক্ট হারাই গেছিল, ওইটা সম্পর্কে মিসিং কমপ্লেন লিখতে বলছিল এসপির কাছে, অথবা তোমার স্কুলে একটা নোটিশ দেওয়া প্রয়োজন, যেরকম ধর একটা ছুটি বা সামার ভ্যাকেশনের জন্য একটা ছুটির দরখাস্ত করার দরকার, এটা নিয়ে একটা নোটিশ লিখতে বলা হয়েছিল। ফর্মাল লেটারগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমি বলবো স্টাডি ট্যুর, রিলিফ গুডস। রিলিফ গুডসটা যেরকম হইতে পারে যে ফ্লাডস এফেক্টেড পিপল বা বন্যা কবলিত এলাকা, অথবা সাইক্লোন কিংবা বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় ন্যাচারাল ক্যালামিটির কারণে যে প্রবলেমগুলো হয়ে থাকে এটা সম্পর্কে লিখতে বলতে পারে। তারপর নাম্বার 3 হচ্ছে কম্পিউটার ক্লাব। এখন কম্পিউটার ক্লাব আছে, অথবা কম্পিউটার ক্লাবের ফ্যাসিলিটিস ইনক্রিজ করার জন্য তোমাদেরকে দরখাস্ত লিখতে বলতে পারে। আর নাম্বার 4 হচ্ছে ক্যান্টিন। ক্যান্টিনের অবস্থা, ক্যান্টিন হয়তো একেবারেই নেই, অথবা ক্যান্টিনের ফ্যাসিলিটিসটা ইনক্রিজ করার জন্য তোমাকে দরখাস্ত লিখতে পারে। এগুলো নর্মালি 4-5 লাইনের মধ্যে 1 পেজের মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর নাম্বার 5 হচ্ছে গিয়ে কমন রুম। কমন রুম ফ্যাসিলিটিস ইনক্রিজ করতে বলতে পারে, অথবা কমন রুম নাই, কমন রুমের ব্যবস্থা করতে বলতে পারে। নাম্বার 6 হচ্ছে লাইব্রেরি ফ্যাসিলিটিস। লাইব্রেরিতে ধরো সিটের সংখ্যা খুবই কম, বইয়ের সংখ্যা খুবই কম, আবার লাইব্রেরিতে পর্যাপ্ত সুবিধা নেই, এই বিষয়গুলো নেই, লাইব্রেরি ফ্যাসিলিটিস ইনক্রিজিং। নাম্বার 7 হচ্ছে গিয়ে ডিবেটিং ক্লাব। নাম্বার 8 মসকিটো মিনাস বা ডেঙ্গু। নাম্বার 9 হচ্ছে গিয়ে সিটি ইন স্কুল হোস্টেল। নাম্বার 10 হচ্ছে রিপেয়ারিং ব্রিজ বা ক্যানেল বা রোড বলতে পারে। আর নাম্বার 11 হচ্ছে মিসিং গুডস, যেটা বললাম ওই যে এসপির কাছে কমপ্লেন লেটার লেখা, অথবা যে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করেছো, সেখানে হচ্ছে গিয়ে 3টা প্রোডাক্ট অর্ডার করছো, কথা 2টা প্রোডাক্ট আসছে, এরকম আর কি। এই ফর্মাল লেটার বা ইমেলগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে এই বছর মনে হচ্ছে স্টাডি ট্যুর, তারপর হচ্ছে রিলিফ গুডস বা ত্রাণ যেটা আমরা বলি, রিলিফ গুডস, যেটা বলবো কম্পিউটার ক্লাব বা আইটি ক্লাব, তারপর যেটা বলবো ডিবেটিং ক্লাব, আর মসকিটো মিনাস। এই 5টা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে এই বছর, আর বাকিগুলো একটু দেখে রাখবা। এবার আসি প্যারাগ্রাফ রাইটিং নিয়ে। আমি বলেছিলাম ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার প্যারাগ্রাফ কিন্তু আসে টোটাল 20 মার্কস। আমি ইংলিশ ফার্স্ট পেপারে 11টা প্যারাগ্রাফ দিয়েছিলাম এবং ইংলিশ সেকেন্ড পেপারেও 11টা প্যারাগ্রাফ দিচ্ছি। আশা করছি এই 2টা পেপার থেকে যে কোনো একভাবে তোমাদের কিন্তু পরীক্ষা চলে আসবে। এই প্যারাগ্রাফগুলো ইংলিশ ফার্স্ট পেপারেও কিন্তু চলে আসতে পারে। আর তোমরা ইংলিশ ফার্স্ট পেপারের প্যারাগ্রাফগুলো পড়ে রাখবা, ওগুলা কিন্তু সেকেন্ড পেপারের জন্য বেশ গুরুত্বপূর্ণ। প্যারাগ্রাফগুলোর মধ্যে বলবো নাম্বার 1 হচ্ছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, নাম্বার 2 বুক ফেয়ার, নাম্বার 3 লোডশেডিং,
নাম্বার 4 হচ্ছে গিয়ে এ স্কুল ম্যাগাজিন, নাম্বার 5 এ ফার্মার, নাম্বার 6 হচ্ছে গিয়ে প্রাইস এক, নাম্বার 7 রোড অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্ট আই উইটনেসড, অর্থাৎ তুমি তোমার সামনে ঘটে যাওয়া একটা রোড অ্যাক্সিডেন্টের বর্ণনা দিতে বলতে পারে। নাম্বার 8 হচ্ছে এ হকার, নাম্বার 9 এ রিক্সা পোলার, নাম্বার 10 এ মুনলিট লাইট, নাম্বার 11 হচ্ছে কোভিড-19। এই 11টা প্যারাগ্রাফের মধ্যে আমার কাছে এই বছর তোমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে বুক ফেয়ার বা এ বুক ফেয়ার আই হ্যাভ ভিজিটেড, তারপরে বলবো এই স্কুল ম্যাগাজিন, এ ফার্মার, প্রাইস হাইক, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, তাই রিসেন্ট ঘটনা হিসেবে প্রাইস হাইকটা আসতে পারে। নাম্বার 7 হচ্ছে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট, আর এদিকে মুনলিট নাইট। আমার কাছে এই 6টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই বছরের জন্য মনে হচ্ছে। বাকি 11টা সম্পর্কে একটু ভালো আইডিয়া রাখতে হবে, আর ইংলিশ ফার্স্ট পেপার প্যারাগ্রাফগুলোও কিন্তু ভালো করে পড়ে নিবা। আর প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে আমি বলবো মিনিমাম 1.5 থেকে 2 পেজ কিন্তু লিখতে হবে, আর একটু টাইম মেনটেন করে লেখার চেষ্টা করবা, 10 থেকে 15 মিনিটের মধ্যে যাতে কমপ্লিট করতে পারো। কম্পোজিশন রাইটিং এমন একটা বিষয় যেটাতে তোমার ভালো মার্কস কিন্তু অবশ্যই ক্যারি করতে হবে, তা না হলে কিন্তু তোমার এ প্লাস কিংবা পাস নিশ্চিত করার সম্ভাবনা অনেক কমে যাবে। কারণ তোমার কম্পোজিশনটা যদি একটু ভালো হবে আর গুছিয়ে লিখতে পারো, কঠিন কঠিন শব্দের দরকার নাই, সিম্পল ইংলিশ লেখো এবং সহজে 3-4 পেজ লেখার চেষ্টা করবা কম্পোজিশন গুলার মধ্যে আমি বলবো নাম্বার 1 হচ্ছে গিয়ে সায়েন্স ইন এভরিডে লাইফ বা মডার্ন সায়েন্স, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স যেটা আছে এটা দেখতে পারো। নাম্বার 2 হচ্ছে এম ইন লাইফ বা মাই ড্রিম, অথবা তোমার স্বপ্ন, তোমার আগামী ভবিষ্যতের স্বপ্ন। নাম্বার 3 হচ্ছে স্টুডেন্ট লাইফ বা ডিউটিস অফ এ স্টুডেন্ট, অথবা স্টুডেন্ট লাইফের কিছু দায়িত্ব কর্তব্য, স্টুডেন্টস রেসপন্সিবিলিটি, এরকম আর কি বিষয়। নাম্বার 3। নাম্বার 4 হচ্ছে ইওর হবি গার্ডেনিং হইতে পারে, ফিশিং হইতে পারে, এরকম যে কোনো কিছু হইতে পারে। তুমি গার্ডেনিংটা ভালো করে পড়ার চেষ্টা করবা, বেশিরভাগ ক্ষেত্রে গার্ডেনিংটা সবাই দেয়। নাম্বার 5 হচ্ছে ফেভারিট গেম, ইওর মোস্ট ফেভারিট গেম, ইনডোর কিংবা আউটডোর, বেশিরভাগ ক্ষেত্রে আউটডোর গেমস হিসেবে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন এগুলো আউটডোর গেমস হিসেবে দেওয়া হয়ে থাকে ফেভারিট গেমের মধ্যে। নাম্বার 6 হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, অথবা নিউজ পেপার সম্পর্কে তোমার কাছে জানতে চাইতে পারে নাম্বার 6। নাম্বার 7 হচ্ছে সিজনস আই লাইক মোর, অথবা 6টা সিজনের বর্ণনা তোমার কাছে চাইতে পারে। নাম্বার 8 হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ বা ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, মানে ফিজিক্যাল এক্সারসাইজের শারীরিক ব্যায়ামের গুরুত্ব তোমাকে বর্ণনা করতে বলতে পারে। নাম্বার 9 হচ্ছে এ জার্নি বাই বোট অথবা জার্নি বাই ট্রেন, জার্নি বাই বোটটাই বেশি আসে, ট্রেনটা একটু কম আসে, একটু দেখে রাখবা। নাম্বার 10 হচ্ছে কম্পিউটার সম্পর্কে, কম্পিউটার ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ কম্পিউটার, অথবা কম্পিউটারের উপকারিতা সম্পর্কে আমাদেরকে ডিটেলসে লিখতে বলতে পারে কম্পিটিশনে। নাম্বার 11 হচ্ছে স্যাটেলাইট টিভি চ্যানেলস, যেখান থেকে স্যাটেলাইট টিভি চ্যানেলস এর উপকারিতা অপকারিতা এগুলো একটু লিখতে বলবে, আর এটার কারণে কি কি সুফল হয়েছে আমাদের ক্ষেত্রে। এই 11টা কম্পোজিশনের মধ্যে তুমি আবার যদি জানতে চাও কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হচ্ছে এই বছর সায়েন্স ইন এভরিডে লাইফ এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে বলবো ডিউটিস অফ স্টুডেন্ট বা স্টুডেন্ট লাইফ যেটা আছে, তারপরে ইওর হবি, তারপর নিউজ পেপার বা ইম্পর্টেন্স অফ নিউজ পেপার, আর এরপর আছে ফিজিক্যাল এক্সারসাইজ। আমার কাছে এই 5টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লাগতেছে এই বছর। বাকিগুলো একটু ভালো করে দেখে রাখবা, আশা করছি এখান থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। এই হলো টোটাল রাইটিং পার্টে 40 মার্কসের সাজেশন। সকল বোর্ডের জন্য এই সাজেশনটা প্রযোজ্য, বাংলা এবং ইংলিশ ভার্সন দুটার ক্ষেত্রেই কিন্তু একই সাজেশন। কিভাবে তুমি ইংলিশ গ্রামার পার্টটা কমপ্লিট করবা এবং 60 মার্কসের মধ্যে অ্যাটলিস্ট তুমি যাতে 50 মার্কস ইনশিওর করতে পারো। গ্রামারে এই 60 মার্কস টোটালি তোমার প্র্যাকটিসের উপর নির্ভরশীল। আর তোমরা আগে যারা ভালো করে রুলসগুলো ভালো করে পড়েছো তারা একটু রুলসগুলো বারবার রিভিশন দাও, আর যাদের রুলসগুলো তেমন পড়া নাই তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা একটু আজকে যে গাইডলাইনগুলো দিচ্ছি এগুলো একটু ভালো করে ফলো করার চেষ্টা করো। এখনই কিন্তু তোমার এ প্লাস পাওয়ার অনেক সুযোগ আছে, কারণ তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে তোমরা যদি 159 বা 159 নাম্বার পাও তাহলে কিন্তু তোমাদের এ প্লাস কনফার্ম হয়ে যাবে ইংলিশের ক্ষেত্রে। তোমরা জানো এই 60 মার্কসের জন্য তোমাদের পরীক্ষায় 11টা আইটেম থাকে, এই 11টা আইটেম থেকে কোন বিষয়গুলো করতে হবে। গ্যাপ ফিলিং উইথ ক্লোজ বা উইদাউট ক্লোজ এই দুইটা টপিকের মধ্যে একই জিনিস কিন্তু আর্টিকেল কিংবা প্রিপোজিশন নিয়ে আসে। তোমরা একটু ভালো করে একটু ডিফারেন্সটা শিখবা, ইন, অন, এট, টু এই বিষয়গুলা, এই কয়েকটা প্রিপোজিশনের ব্যবহার একটু ভালো করে শিখবা। আর আর্টিকেলের ক্ষেত্রে এই অ্যান্ড দিয়ে নর্মাল রুলসগুলো তো একটু শিখবাই, সাথে কোন ক্ষেত্রে দেখবা যে ক্লজ হচ্ছে বা আর্টিকেল ব্যবহার হচ্ছে না। ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু তোমার প্র্যাকটিস করা। তোমরা যে যত বেশি প্র্যাকটিস করবে ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার পার্টসগুলা, তাদের ক্ষেত্রে তত বেশি নাম্বার ইনশিওর করা অনেক সহজ হবে। নাম্বার 1 গ্যাপ ফিলিং উইথ ক্লোজের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা বোর্ড কোশ্চেন 2022 সাল এবং 20 সালের গুলা ভালো করে প্র্যাকটিস করো।
তোমরা এখান থেকে একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা যে কি কারণে এই অ্যান্সারটা হলো। অ্যান্সারগুলা দেখে তাড়াতাড়ি প্র্যাকটিস করে ফেলবা। আর নাম্বার 2 তে হচ্ছে গ্যাপ ফিল ইন উইদাউট ক্লুজ। এখানে তো ক্লু থাকবে না। বোর্ড কোশ্চেন 2020, 19 এবং 18 সালে একটাই মাত্র বোর্ড কোশ্চেন, সকল বোর্ড কোশ্চেন ছিল। আর এই 3টা বোর্ড তাহলে তোমাকে ভালো করে করতে হবে তোমার ইংলিশ সেকেন্ড পেপারে প্র্যাকটিস করার জন্য। নাম্বার 3, এই বিষয়টা অনেক সহজ। সাবস্টিটিউশন টেবিল সবাই কম বেশি পারে, 3-4 মার্কস অটোমেটিক পেয়ে যায়। আবার নাম্বার 1 এর ক্ষেত্রেও 3-4 মার্কস অটোমেটিক সবাই না পড়েও পেয়ে যায়। তাহলে নাম্বার 3 এর ক্ষেত্রে সাবস্টিটিউশন টেবিলের ক্ষেত্রে আমি তেমন কিছু দিইনি। এটা হচ্ছে গিয়ে বোর্ড, সকল বোর্ড তোমরা 2020 সালে সকল বোর্ডগুলো একটু প্র্যাকটিস করতে পারো, আর 2017 সালের বোর্ডগুলো একটু প্র্যাকটিস করতে পারো। নাম্বার 4 হচ্ছে রাইট ফর্ম ভার্বস। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটাতে রুলসগুলো অনেক ম্যাটার করে। তোমরা একটু চেষ্টা করো তোমাদের সাধ্য মতো রুলসগুলো একটু পড়ার। আর যাদের রুলস পড়ার একেবারেই ধৈর্য নেই তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে করো 2022 সাল, 2020 এবং 2019 এই 3টা বোর্ড যখন ভালো করে সলিউশন করবা বা সলভ করবা, প্রত্যেকটা বোর্ড সলভ করার ক্ষেত্রে একটু মাথায় রাখবা কোন কারণে, কোন টেন্সের কারণে, কোন ভার্বের কারণে, অথবা টেন্সের বা সেন্টেন্সের কোন ধরনের চেঞ্জের কারণে ভার্বের চেঞ্জ হচ্ছে বা রাইট ফর্ম ভার্বসটা কিভাবে বসাইতে হচ্ছে। তাহলে এগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে তো রাইট ফর্ম ভার্বসের ক্ষেত্রে। নাম্বার 5 এ বলবো ন্যারেশন বা চেঞ্জিং ন্যারেটিভ স্টাইল। এটার ক্ষেত্রে আমি বলবো 2020 সাল এবং 19 সাল এই 2টা বোর্ডে সলিউশনগুলো করে ফেলো। বুঝে বুঝে সলিউশন করো। কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে কি হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে কি হবে, এগুলো একটু সলিউশন একটু ভালো করে ফেলো। একটু ভালো করে একটু বুঝে বুঝে করার চেষ্টা করো ন্যারেশনটা। নাম্বার 6 হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটাতেই আছে 10 নাম্বার। তোমাকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলা স্ট্রাকচারগুলা, রুলসগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করো। বা দো, অলদো, বাট, অ্যান্ড এগুলা থাকলে কখন কি হয় এগুলো একটু ভালো করে পড়তে হবে। নট অনলি বাট অলসো। তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এগুলো একটু কম আসে যদিও, তাও একটু ভালো করে পড়ে রাখবা। আর ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ প্যাসিভ এগুলো তো নর্মাল নিয়ম। আর ওদিকে আছে ডিগ্রি তো নর্মালি 2-3টা রুলস পড়লেই হয়ে যায়। এগুলো একটু ভালো করে রিভিশন দিবে, কারণ নাম্বার 6 এ তোমাকে অ্যাটলিস্ট 8 থেকে 9 ইনশিওর করতে হবে। বোর্ডগুলা 22, 20 এবং 19 সালের বোর্ডগুলা, এই 3টা বোর্ড ভালো করে কমপ্লিট করে ফেলো। বারবার রিভিশন দাও এবং কোন কোন ক্ষেত্রে কোন চেঞ্জগুলা হয়েছে, কোন একটা সেন্টেন্স দেখলা এন্ড কিংবা বাট কিংবা অলদো, দো আছে, এইগুলা পরিবর্তে কমপ্লেক্স কিংবা সিম্পল সেন্টেন্সে কোন পরিবর্তনগুলা হয়ে থাকে এগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। তারপর যেটা বলবো কমপ্লিটিং সেন্টেন্স, তোমরা জানো আনটিল, হ্যাঁ, ইফ ক্লজ দিয়ে যেগুলো আছে, কন্ডিশনালস, এগুলো কখন ব্যবহার করতে হয় এই রুলসগুলো একটু ভালো করে পড়তে হবে। আর সাথে প্র্যাকটিস করতে হবে 2019 সাল এবং 2017 সালের বোর্ড কোশ্চেনগুলা, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবা। প্রত্যেকটা বোর্ডে যখন প্র্যাকটিস করবা তখন কিন্তু তোমাকে রুলসগুলা কিভাবে পরিবর্তন করতে হবে এগুলো কিন্তু তোমাকে ভালো করে মনে রাখতে হবে। নাম্বার 8 হচ্ছে সাফিক্স এন্ড প্রিফিক্স। ওয়ার্ডের আগে কিংবা পরে কিভাবে কোন শব্দগুলা অ্যাড করতে হবে এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা, চেষ্টা করবা 2022 এবং 20 এই 2টা বোর্ড কমপ্লিট করে ফেলা। নাম্বার 9 টেস্ট কোশ্চেন, অনেক ইজি একটা টপিক। 2022 সাল এবং 2020 সালে এই 2টা বোর্ডে কোশ্চেন সলভ করলে আমি আশা করছি ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবা, কারণ ওই রুলসগুলোর মধ্যেই দেখবা ঘুরে ফিরে তোমাকে প্রত্যেকটা বোর্ডে কোশ্চেন চলে আসে নাম্বার 9 থেকে। আর নাম্বার 10 কানেক্টরস বা লিঙ্কার্স যেটা আছে এটা একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ এটা একটু তুলনামূলক একটু টাফ হয়ে যায়। এটার জন্য আমি বলবো 2020 সাল, 2019 এবং 2018 সালটা ভালো করে প্র্যাকটিস করতে। আর নাম্বার 11 পাংচুয়েশন। এটার ক্ষেত্রে 2022, 20 এবং 19 করলেই হবে। যদি সময় একেবারে কম থাকে তাহলে 2022 আর 20 করো। এখন একটু সাজেশন দিয়ে দিই কোনগুলো একটু ভালো করে প্র্যাকটিস করা উচিত তোমার এই অল্প দিনের মধ্যে, কারণ বেশ কিছু বিষয় আছে সেকেন্ড পেপারের গ্রামার পার্টের মধ্যে যেগুলো একেবারে কম প্র্যাকটিস করলে অনেক ভালো অ্যান্সার করতে পারবে। যেমন আমি যদি তোমাকে বলি নাম্বার 1, নাম্বার 3, তারপর নাম্বার 9, নাম্বার 11, নাম্বার 4, এই 5টা টপিক অথবা এই 25 মার্কসের মধ্যে যে কেউ না পড়েও কিন্তু 15 থেকে 25 মার্কস কিন্তু কনফার্ম করে ফেলতে পারে, কারণ এই টপিকগুলো অনেক বেশি সহজ এবং অল্প একটু প্র্যাকটিস করলে পারা যায়। আর বেশি এফোর্ট দিতে হবে তোমাদের এই কয়েকদিন। আর নাম্বার 6 চেঞ্জিং সেন্টেন্সের উপর, নাম্বার 7 কমপ্লিটিং সেন্টেন্স, নাম্বার 8 সাফিক্স এবং প্রিফিক্স, নাম্বার 10 কানেক্টরস, আর হচ্ছে কি এদিকে রাইট ফর্ম ভার্বস আর উইদাউট ক্লুজ। পাংচুয়েশনটা নরমালি ন্যারেটিভ স্টাইলে দিয়ে থাকে, ইনভার্টেড কমা আকারে দিয়ে থাকে, সো একটু ভালো করে প্রিপারেশন নিতে হবে। প্রত্যেকটা টপিকই এভাবে যদি প্র্যাকটিস করতে পারো আমি ইনশিওর করছি তুমি অবশ্যই ক্লাস পাবা, 90 প্লাসও পেয়ে যেতে পারো। আর যাদের পাস নিয়ে টেনশন তাদের ক্ষেত্রে তো বললাম
শর্টকাট এই 5টা জিনিস তো না পড়লেও হয়, কারণ এখানে বললাম 15 থেকে 25 মার্ক সবাই কম বেশি পায়, না পড়ে গেলেও পায়। আর বাকিগুলা ক্ষেত্রে যেগুলা বেশি জোর দিতে হবে বললাম, যেগুলো স্টার নাই ওগুলা হচ্ছে বেশি জোর দিয়ে পড়তে হবে। আজকের ভিডিওটা যদি তোমার কোনো হেল্প হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ। আর তোমাদের কোনো বিষয়ের সমস্যা হলে কিংবা কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব সেই বিষয়গুলোর সমাধান দেওয়ার জন্য।